প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোভিড-19 জন্য আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় আমাদের ক্লাসগুলো বর্তমানে আমরা অনলাইনে নিচ্ছি। আমাদের ওয়েবসাইট kodcdegree.com, আমাদের ফেসবুক পেজ কফিলউদ্দিন ইউনিভার্সিটি কলেজ অফিসিয়াল এ আমাদের সকল ক্লাসগুলো তোমরা সবসময় দেখতে পাবে। তো সেই ধারাবাহিকতায় আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। আমি আমার সম্পূর্ণ পরিচয় দিয়ে দিচ্ছি। আমি শামীম আরাফাত রাফি, প্রভাষক, আইসিটি, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ। এর পাশাপাশি আমি একজন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন ওয়েব ডেভেলপার এবং একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি আউটসোর্সিং এর মাধ্যমে বিভিন্ন দেশে কাজ করে থাকি। এছাড়াও আমি বিভিন্ন স্থানে ট্রেনিং দিয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, আমার পরিচয় না হয় জানাই গেল। তোমরা ভবিষ্যতে আমার সম্পর্কে আরো ভালোভাবে জানবে। আশা করি ইনশাল্লাহ অতি দ্রুত আমরা স্বাভাবিক ক্লাসে পরস্পরের সাথে দেখা করতে পারবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জেনে থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2011 সাল থেকে মাধ্যমিক এবং 2013 সাল থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তোমরা ষষ্ঠ শ্রেণী থেকেই আইসিটি সম্পর্কে জেনে আসছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে আইসিটিরই বাংলা অর্থ। আইসিটির ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যার বাংলা অর্থ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো বন্ধুরা, আজ আসলে আমি তোমাদেরকে পড়া তেমন কিছু বুঝাবো না। আজ আমি তোমাদেরকে আইসিটি বইটি সম্পর্কে একটি সম্যক ধারণা দেব। আমাদের হাতে এখনো সকল লেখকদের বই এসে পৌঁছায়নি। কোভিড-19 এর কারণে অনেকেই এখনো বই ছাপতে পারেননি, অনেক জায়গা থেকে বই এসে পৌঁছাতে পারছে না। তো প্রয়োজনীয় বইগুলো এসে পৌঁছলে আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব তোমরা পাঠের জন্য কোন বইটি পড়তে পারো। বন্ধুরা, তোমরা যদি বই পড়তে চাও, পাঠ্যপুস্তক কিনতে চাও আইসিটি সম্পর্কে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে, তাহলে আমাদের 6 জনের লেখা বই আছে। ওখানে রকির নাম থাকলে তোমরা চরমঞ্জ লাইব্রেরিতে রকি স্যারের বই বললে তোমাদেরকে আইসিটি বইটি দিয়ে দিবে, পাঠ্য বইটি। এর পাশাপাশি তোমরা আরো ভালো কিছু যদি অর্জন করতে চাও আইসিটিতে, তাহলে লেকচার পাবলিকেশন, ভয়েজার পাবলিকেশন, এই বইগুলো পাবো। আমার বইটি এনএস পাবলিকেশন থেকে এনসিটিভি অনুমোদিত বইটি মার্কেটে পেয়ে যাবে খুব দ্রুতই। তো যাই হোক, এখন কি আছে এই আইসিটিতে ইন্টারমিডিয়েট লেভেলে, সে বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সিলেবাস হচ্ছে 100 নম্বরের সাধারণ সিলেবাস। সাধারণভাবে যখন আমাদের ক্লাস চলমান ছিল সেই সিলেবাসটি ছিল 100 নম্বরের। বর্তমানে কোভিডের কারণে যদি কোনো পরিবর্তন হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের জানিয়ে দেব। আমাদের স্বাভাবিক সিলেবাস অনুযায়ী 100 নম্বরে কি কি আছে? সেই 100 নম্বরে আছে 50 নম্বর তুমি লিখিত অর্থাৎ সৃজনশীল পরীক্ষা দিতে হবে। এই 50 নম্বরের জন্য 8টি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাকে 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর আছে 25 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন এবং সর্বশেষ 25 নম্বর প্র্যাকটিক্যাল মার্ক, অর্থাৎ আমাদের কিছু প্র্যাকটিক্যাল কাজ তোমরা আমাদেরকে করে দেখাবে তা এবং লিখে দেখাবে, প্রয়োজনীয় ধাপসমূহ ইত্যাদি ইত্যাদি। এগুলো উপর বেস করে এবং নোট বইয়ের উপর বেস করে তোমাদেরকে আরো 25 মার্কের পরীক্ষা দিতে হবে। এই মোট 100 মার্ক। এই সাবজেক্টটি যদি ফেল করো তাহলে তুমি কখনোই উত্তীর্ণ হতে পারবে না, অর্থাৎ তুমি এইচএসসি ফাইনালেও ফেল করবে। ইভেন টেস্ট, প্রি-টেস্ট, এই ইম্পর্টেন্ট পরীক্ষাগুলোতে যদি তুমি আইসিটিতে ফেল করো তাহলে তোমার স্বাভাবিক পড়ালেখা ব্যাহত হওয়ার পাশাপাশি তুমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে না। যাই হোক, কঠিন কথাগুলো বাদ দিয়ে আমরা সরল কথায় আসি।
আমরা আজকে দেখি যে আমাদের বইতে কি কি নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের বইয়ের একটি সামারি আমি তোমাদেরকে আজকে দিচ্ছি আইসিটি সম্পর্কে। সেখানে আলোচনা হবে বিশ্বগ্রাম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে, কমিউনিকেশন সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নিয়ে, ওয়েব ডেভেলপমেন্ট ও HTML নিয়ে, প্রোগ্রামিং ভাষা এবং প্রোগ্রাম ডেভেলপমেন্ট নিয়ে এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু সাধারণ ধারণা নিয়ে নিই। প্রথমে আসছে বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম মানে হচ্ছে যে সারা বিশ্ব নিয়ে একটি গ্রাম। বন্ধুরা, মার্শাল ম্যাকলুহান তার বই দি গুটেনবার্গ গ্যালাক্সি দি মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান নামক বইতে 1962 সালে সর্বপ্রথম বিশ্বগ্রাম বিষয়টি উপস্থাপন করেন। এরপর 1964 সালে তার আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইয়ের মাধ্যমে এর আরো ব্যাখ্যা প্রদান করেন। বিশ্বগ্রাম সম্পর্কে তার কথা হচ্ছে যে ভবিষ্যতে, অর্থাৎ ওই সময় থেকে ভবিষ্যতে, যেটা আমাদের বর্তমান, মানুষ কম্পিউটারকে শুধু রিসার্চ নয়, আরো অন্যান্য জীবনের আরো অন্যান্য বিষয়ে ব্যবহার করবে, যার বর্তমানে আমরা অনেক ব্যবহারই দেখছি। যেমন আমাদের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, টেলিভিশন, বর্তমানে প্রায় সকল জিনিসই আমাদের ডিজিটাল সিস্টেমে চলে এসেছে। আমরা টাইপ করে একে অপরের সাথে কথা বলতে পারছি। শুধু যে আমার বাসার লোকজনের সাথেই তা নয়, আমি আমার ক্লায়েন্টদের সাথে, আমেরিকার ক্লায়েন্টদের সাথে, জার্মানির ক্লায়েন্টের সাথে, স্পেন, মাদ্রিদ, বিভিন্ন দেশের বিভিন্ন স্থানের ক্লায়েন্টের সাথে আমি যে কোনো সময় যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি, ভিডিও কল করতে পারি। এই বিশ্বগ্রামের যে সিস্টেমটা, এটা হচ্ছে আমার কনসাসের একটা অংশ। অর্থাৎ আমি আমার জীবন যাপনের জন্য যা কিছু চিন্তা করি তার সাথে এখন বিশ্বগ্রাম ওতপ্রোতভাবে জড়িত। তো বন্ধুরা, আমরা যখন এই অধ্যায়টি পড়ব, বিশ্বগ্রাম সম্পর্কে আমরা আরো অনেক তথ্য জানতে পারব। এরপরে আমরা দেখি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ইংরেজিতে বলে ইনফরমেশন। ডাটা বা উপাত্তের এক সংমিশ্রণে অথবা পাশাপাশি বসিয়ে অথবা একত্রীকরণ করে আমরা তথ্য তৈরি করি। সেই তথ্যগুলোকে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সঞ্চালন করা যায়, সংরক্ষণ করা যায়। আর এই প্রযুক্তিতে আমাদের আরেকটি সিস্টেম চলে আসে, যা হচ্ছে যোগাযোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পূর্ণ ইংরেজি হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, সংক্ষেপে আমরা বলি আইসিটি। আইসিটি সর্বপ্রথম একাডেমিক গবেষণা 1980 সালের দিকে তাদের বিভিন্ন রিসার্চের উল্লেখ করেন, ব্যবহার করা শুরু করেন। পরবর্তীতে 1997 সালে স্টিভেনসন, যিনি একজন শিক্ষাবিদ, তিনি ইংল্যান্ড অর্থাৎ যুক্তরাজ্য অথবা ইউনাইটেড কিংডমে অন্তর্ভুক্ত করতে বলেন এবং 2000 সাল থেকে সেটি যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে যুক্ত হয়। এরপর বর্তমানে তথ্য প্রযুক্তি ছাড়া আসলে আমরা তেমন কিছুই করছি না। আমাদের যা কিছু আছে, এই যে এখন অনলাইন ক্লাস হচ্ছে, সেটাও কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি অবদান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যদি এই উন্নয়ন না হতো, তাহলে আজ বহু ছেলে মেয়েরা, বহু মানুষ পড়ালেখা ছাড়াই বসে থাকতে হতো, বহু মানুষ কর্মসংস্থানের অভাবে ধুকে ধুকে মরতে হতো, বহু মানুষ তার কর্মস্থল এ যেতে না পেরে ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছুই বন্ধ হয়ে যেত, পড়ালেখা বন্ধ হয়ে যেত, মানুষজন স্বাভাবিক কাজগুলো সহজে করতে পারতো না। এখন তোমরা যে অনলাইন ক্লাসগুলো করছো, হয়তো সামনাসামনি করলে আরো অনেক ভালো হতো। হয়তো কেন, সত্যি সামনাসামনি করলে অনেক ভালো হতো, তোমরা তোমাদের কোশ্চেনগুলো করতে পারতে। এর জন্য পরবর্তীতে আমরা আরো ব্যবস্থা নিচ্ছি। তবু কোশ্চেন করতে পারতে, সামনাসামনি যেটা ওরালি বা অর্গানিক্যালি কাজ করা যায়, সেই কাজটি আসলে অনলাইনে সম্পূর্ণ না হলেও কিছুটা হলেও আমরা সেটাকে রিকভার করতে পারছি। তোমাদের পরীক্ষাগুলোও সামনে আমরা নেওয়ার চেষ্টা করছি।
আর এছাড়া আমাদের অন্যান্য কাজগুলো এখন অনলাইনে ইমেইলের মাধ্যমে, স্ক্যানিং এর মাধ্যমে ইত্যাদি। তোমরা যে এখন ভর্তি হলে এসব সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে হয়েছে, যা কিন্তু তোমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। যদি অনলাইন সিস্টেম না থাকতো তাহলে তোমরা হয়তো এখন ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারতে না, অনেক সমস্যা হতো বা অনেক রোগ ছড়িয়ে পড়তো। কিন্তু এখন অনলাইন থাকাতে তোমরা খুব সহজে কোনো কিছু কোথাও জ্যাম না করে, কোথাও জড়ো না হয়েও তোমরা ভর্তি হতে পেরেছো নিজেদেরকে সেফ রেখে। এই সব কিছুই আল্লাহর রহমতে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। তো বন্ধুরা, এরপর আমরা দেখি দ্বিতীয় অধ্যায়, কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন এর বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ। সৃষ্টির শুরু থেকেই মানুষ কিন্তু কমিউনিকেশন করে আসছে, কিন্তু সেই কমিউনিকেশনটি সহজ ছিল না। শুরুতে মানুষ কমিউনিকেশন করত বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, তারপরে চোখের ইশারাতে, তারপর আস্তে আস্তে মানুষের কণ্ঠস্বর থেকে কণ্ঠগুলোকে কন্ট্রোল করতে করতে বিভিন্ন ভাষার উৎপত্তি হয় এবং সেগুলো লেখার অবস্থায় চলে আসে। আস্তে আস্তে ডাক বা বিভিন্ন জায়গায় সংরক্ষণের পদ্ধতি চলে আসে এবং শেষে আমরা এখন আধুনিক কম্পিউটার ব্যবহার করছি এই যোগাযোগের জন্য। এই যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটার বিশাল বিপ্লব নিয়ে এসেছে। কিভাবে? ধরো ইমেল অথবা স্ক্যানিং। তুমি তোমার একটা ডকুমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হলে তুমি স্ক্যান করে পাঠিয়ে দিতে পারছো। তুমি তোমার ভোটার আইডি কার্ড অথবা তোমার যে কোনো ধরনের আইডেন্টিফিকেশন সিস্টেম তুমি এখন স্ক্যান করে বা মোবাইলের ছবি তুলে তুমি বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠিয়ে দিতে পারছো। হাতে কলমে এই যে কাজগুলো করা অনেক কঠিন হয়ে যেত। তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড, এগুলি তথ্য দিয়ে খুব সহজে অনলাইন থেকে তোমাদের সকল পড়ালেখার তথ্য নিয়ে নেওয়া যায়, নিয়ে সেগুলো দিয়ে তোমাদের পরবর্তী ধাপে এগুতে সহজ হয়। তো এই সবই কিন্তু কমিউনিকেশন সিস্টেমের একটা সুফল। এছাড়াও একটা সময় ছিল চিঠি একটা পাঠালে দেখা যেত যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 1 দিন লাগতো, 5 দিন লাগতো, 1 সপ্তাহ লাগতো, 1 বছর লাগতো, 1 মাস লাগতো। আমি নিজেও এমন দেখেছি যে আমি নিজে চিঠি লিখেছি, যার কাছে চিঠি লিখেছি সেই মাসেই তার কাছে বেড়াতে গেছিলাম, তো আমার চিঠিটা আমি নিজে রিসিভ করেছি। মানে হচ্ছে যে চিঠি যেতে এত দেরি হতো তখন। ঠিক আছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটা চিঠির কথা আছে যে 1882 সালে চিঠি এসে 1999 সালে এসে পৌঁছেছে, এমনও রেকর্ড আছে। অর্থাৎ কাগজপত্রের ভিতরে হয়তো হারিয়ে গিয়েছিল, পরে একজন কেউ কুড়িয়ে পেয়ে দয়া পরামর্শ হয়ে সেটা ওই ঠিকানায় পৌঁছে দিয়েছে বা পাঠাতে সহায়তা করছে। কিন্তু এখন সেকেন্ডেই 2-3 সেকেন্ডের ভিতরে আমরা একটা ইমেল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠাতে পারি, কারোর সাথে ফোন করে কথা বলতে পারি। আমার ফোনে টাকা না থাকলে আমি ইন্টারনেটও যদি থাকে তাহলে ইমো, ভাইবার, ফেসবুক মেসেঞ্জার এগুলো ব্যবহার করে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। এসবই হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের অবদান। এক সময় দেখো এই ফোনটা কত বড় একটা জিনিস ছিল, এখন সেটা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এরপরে আছে ইন্টারনেট, যে সিস্টেমের মাধ্যমে আমরা আসলে টোটাল সারা বিশ্বের কমিউনিকেশন সিস্টেম কিন্তু ইন্টারনেটের অন্তর্ভুক্ত। তোমার মোবাইল ফোন বলো, ল্যাপটপ বলো, কম্পিউটার বলো, যাই বলো, সেটা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সারা বিশ্বে তুমি কাজ করতে হয়। এই যে 4G বলো, 3G বলো, এজ বলো, জিপিআরএস বলো, যেগুলো নিয়ে আমরা পরে আরো কথা বলবো, সেগুলো কিন্তু কমিউনিকেশন সিস্টেমের অংশ এবং সেটাই ইন্টারনেটের অংশ। এরপরে আসি আমরা নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে যে ইন্টারনেটে যুক্ত হতে হলে আমার কম্পিউটারের সাথে কি কি সিস্টেম থাকতে হবে এবং কি কি সিস্টেমে আমি ইন্টারনেটে যুক্ত হতে পারবো। এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক দেখাচ্ছে, ক্লাউড টেকনোলজি থেকে কম্পিউটার আসতেছে, এখানে একটা দেখাচ্ছে যে ট্রি, বা এখানে দেখাচ্ছে কিভাবে আমি রাউটার ইউজ করে ইন্টারনেট ইউজ করতে পারি। এখানে একটা সার্ভারের সাথে ক্লায়েন্ট কিভাবে যুক্ত হচ্ছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। এই যে সিস্টেমটা, এই টোটাল সিস্টেমটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আর সারা আমরা যখন ইন্টারনেটে যুক্ত হই সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, এরপরে আমরা দেখি
সংখ্যা পদ্ধতি। বন্ধুরা, আমরা জানি কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, আর ইলেকট্রনিক ডিভাইসের যা কিছু হয় সেটা হয় সিগন্যালের মাধ্যমে। সিগন্যাল মানে কি? 0 মানে নো, 1 মানে ইয়েস। এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আবার আসছি। তো এই যে সিগন্যালগুলো, এগুলো হচ্ছে সংখ্যা, আর এই সংখ্যা বুঝতে হলে আমাদের সংখ্যা পদ্ধতি বুঝতে হবে। সংখ্যা প্রতীকগুলোকে, যেমন 1 ইংরেজিতে, বাংলায় আমরা 1 লিখি এভাবে একটু পেঁচানো, ইংরেজিতে লিখি সোজা একটা 1, তারপরে আবার ক্যালকুলেটারে দেখা যায় 2টা দাগ দিয়ে 1 বোঝাচ্ছে, কয়েকটা দাগ দিয়ে একটা 0 বোঝাচ্ছে। এই যে এই বিষয়গুলো চিনা, এটাই হচ্ছে সংখ্যা প্রতীক। সংখ্যা পদ্ধতি যখন আমরা এই চ্যাপ্টারকে বিশদভাবে পড়ব, তখন আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। আর আছে সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে আমরা সংখ্যার বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করব, সংখ্যা কিভাবে পরিবর্তিত হচ্ছে, একে অপরের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই সিস্টেমটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখানে বিভিন্ন সিস্টেমে সংখ্যার ব্যবহার দেখানো হচ্ছে, যে বাইনারিতে 2টা সংখ্যা, অক্টালে 8টা সংখ্যা, ডেসিমেলে 10টা সংখ্যা, হেক্সাডেসিমেলে 16টা সংখ্যা। আবার এখানে আমরা দেখতে পাই যে নিউমেরিক সিস্টেমে কিভাবে কোনটার মাধ্যমে কোনটা নিরূপণ হয়। যেমন এখানে 1 এর মধ্যে 1টা কর্নার, 2 এর মধ্যে 2টা কর্নার, 3 এর মধ্যে 3টা কর্নার, 4 এর মধ্যে 4টা কর্নার, 5 এর মধ্যে 5টা কর্নার, 6 এ 6টা কর্নার, 7 এ 7টা কর্নার, 8 এ 8টা কর্নার, 9 এ 9টা কর্নার। এইভাবে কোন সংখ্যা, আবার 0তে কোনো কর্নার নেই। এই যে কোনের মাধ্যমে কিভাবে নিউমেরিক সিস্টেমটা তৈরি হয়েছে, এই বিষয় নিয়ে আমরা পরে আরো আলোচনা করব। ডিজিটাল ডিভাইস। ডিজিটাল হচ্ছে যেখানে আমরা ডিজিট ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত। বর্তমানে ABCD সবকিছু সবই ডিজিটাল ডিভাইস, অর্থাৎ আমাদের মোবাইল ফোন, আমাদের সুইচ সিস্টেম, ফ্যান সিস্টেম, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, টেলিভিশন, এসব কিছুই এখন ডিজিটাল সিস্টেমে চলে আসছে। আর সেই ডিজিটাল সিস্টেমের সাথে যে ডিভাইসগুলো থাকে, এগুলি হচ্ছে ডিজিটাল ডিভাইস, যারা বিভিন্ন লজিক নিয়ে কাজ করে, ডিজিটাল লজিক, যেমন অ্যান্ড্রয়েড, অরগেট, নরগেট, এগুলো নিয়ে আমরা আরো করবো। এইগুলো জাস্ট আমি তোমাদের এখন একটা ইন্ট্রোডাকশনের জন্য এখানে আমি শো করে রেখেছি। বাইনারি লজিক, 0 আর 1 কিভাবে লজিক্যালি আমাদের সবকিছু চেঞ্জ করে দিচ্ছে কম্পিউটারের মাধ্যমে, এই সব কিছু আমরা এই ডিজিটাল ডিভাইস অংশে করব। ওয়েব ডেভেলপমেন্ট ও HTML। ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা তোমাদের এখানে অন্তর্ভুক্ত করার কারণ হচ্ছে যে তোমরা ইন্টারমিডিয়েটের পরের লেভেলটা হচ্ছে অনার্স লেভেল অথবা ডিগ্রি লেভেল। ওই সময়টাই আসলে স্টুডেন্টরা ঠিকঠাক করে নেয় যে তার লাইফে সে কি করবে। তো ওয়েব ডেভেলপমেন্ট আসলে এখন বর্তমানে আউটসোর্সিং, অর্থাৎ ঘরে বসে ইনকামের যে বিষয়টা, সেটার একটা বড় একটা মার্কেট দখল করে রেখেছে। তাই বাংলাদেশ সরকার চিন্তা করলো যে স্টুডেন্টরা যাতে এখান থেকে কিছুটা নলেজ নিয়ে যেতে পারে। এখানে তুমি সায়েন্সে পড়ো, কমার্সে পড়ো বা আর্টসে পড়ো, ইট ডাজন্ট ম্যাটার। তুমি you can do anything from anywhere. If you have any determination to do anything in your life, including computer, it's up to you to do yourself and apply yourself to the computer market. And obviously I will be there for you if you contact me afterwards, no problem. আমি তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিব। তোমরা যদি ট্রেনিং নিতে চাও সেটা আমি সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ওয়েব ডেভেলপমেন্ট আসলে এখন আউটসোর্সিং। যেমন আমি নিজে একজন ওয়েব ডেভেলপার, আমি ওয়েবসাইট ডেভেলপ করি বিভিন্ন পত্রিকার জন্য, বিভিন্ন কোম্পানি ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, আমি মোটামুটি প্রফেশনাল, ঠিক আছে। আমি আল্লাহর রহমতে প্রায় 14 বছর ধরে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করছি, ঠিক আছে। তো আমার মেইন ক্যারিয়ার অর্থাৎ আইসিটি প্রভাষকের পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট একটা বিশাল অংশ জুড়ে আছে। তো তোমরা যদি যে কোনো হেল্প নিতে চাও পরবর্তীতে বা পাশাপাশি পড়ালেখার পাশাপাশি, আই এম দেয়ার ফর ইউ, নেভার ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, সো ওয়েব ডেভেলপমেন্টে আসলে কি আছে? তোমরা অনেকে ফেসবুকের সাথে যুক্ত। ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিকে অ্যাপ আকারে তোমাদের মোবাইল ফোনে দেওয়া আছে। তোমরা যদি ইন্টারনেট ব্যবহার করে থাকো কম্পিউটারে, তোমরা ওইখানে ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারো। তো তুমি যদি তোমার কোনো কিছু প্রকাশ করতে হয়, তাহলে ওয়েবসাইট হচ্ছে বিশাল একটা নিয়ামক। তোমার কোম্পানি, তোমার নিজের বিষয়ে
তোমার কোন কোম্পানির জিনিসপত্র বিক্রি করবে, তুমি কোম্পানির বিষয়ে শোকেস করবে, যা করতে চাও, তুমি যদি সবকিছু তোমার হিসাব নিকাশ অনলাইনে নিয়ে আসতে চাও, তুমি যদি ম্যানেজমেন্ট করতে চাও, তুমি যদি একটা হসপিটাল ম্যানেজ করতে চাও, তুমি একটা স্কুল ম্যানেজ করতে চাও, এনিথিং ইজ পসিবল অ্যারাউন্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অ্যান্ড উই আর দেয়ার ফর ইউ। নেভার ওয়ারি অ্যাবাউট দ্যাট, জাস্ট থিঙ্ক অ্যান্ড অ্যাপ্লাই। If you want to do anything about website and web development, don't worry, just contact me. Okay? Now, web development আমরা শিখবোটা কি? আমরা web development এখানে শিখবো যে কিভাবে web development এর বিভিন্ন দিক আছে, web development এর মাধ্যমে কি কি সুফল আমরা পাচ্ছি, এবং এছাড়াও হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ HTML ওয়েব ডেভেলপমেন্টের প্রথম স্টেপ, এটাকে ফার্স্ট মাইলস্টোন বলা হয় HTML। তুমি যে লেভেলেই যাও, ওয়েব ডেভেলপমেন্টের অনেক ধরনের লেভেল আছে। দেখো অ্যাজাক্স আছে, PHP আছে, মাইক্রোসফট.NET আছে, তারপরে SQL সার্ভার, MySQL, অনেক ভাগ আছে। এখানে তো আমি কয়েকটা দেখাচ্ছি, আরো আছে, রুবি আছে, পার্ল আছে, পাইথন আছে। There are various languages, several languages available on the internet to do your web work. Just you have to choose your preferred language and you can go alone. Because তুমি জানতে চাইবে সামনে শিখতে পারবে, but first you have to learn HTML, hypertext markup language, and how to do your website with HTML, because each and every language take based on HTML. Alright? ওকে, এই গেল আমাদের ওয়েব ডেভেলপমেন্টের HTML এর কথা। নেক্সট আসি প্রোগ্রামিং ভাষা ওয়েব ডেভেলপমেন্ট। আমার যে পেছনের কম্পিউটারটি চলতেছে, এটি কিন্তু একটা সফটওয়্যার দিয়ে রান হচ্ছে, একটা অ্যাপ্লিকেশন দিয়ে রান হচ্ছে। তুমি যা দিয়ে দেখছো সেটাও একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বাতাস থেকে আসে নাই, এগুলি তৈরি করতে হয়েছে, আমরাই তৈরি করেছি আমাদেরই কাজে। এই তৈরি করতে হলে আমাদেরকে কার ভাষা জানতে হবে? আমার ভাষা, তোমার ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা এসব জানলে হবে না, তোমাকে কম্পিউটারের ভাষা জানতে হবে। আর কম্পিউটারের ভাষাটা হচ্ছে বাইনারি লজিক, যা সে নিজে বুঝে, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করার জন্য কিছু ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, যাতে সাধারণ মানুষেরাও কম্পিউটারে কিছু তৈরি করতে পারে। সেইরকম একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা সি প্রোগ্রাম রান হচ্ছে, ঠিক আছে? তোমরা এটাই শিখবে তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেকশনে। আর প্রোগ্রামিং ভাষা হচ্ছে যে ভাষার মাধ্যমে তুমি কম্পিউটারকে একটি গুচ্ছবদ্ধ আদেশ দিতে পারবে। তো যাই হোক, আমরা এই চ্যাপ্টারে আসলে আমরা এগুলি দেখবো, আমরা ক্লাস করব, আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে একটি প্রোগ্রাম করতে হয়। এছাড়াও আমার কিন্তু আগের অনেকগুলি ক্লাস আছে যারা আমি সেকেন্ড ইয়ারের জন্য দিয়ে রেখেছি, সেখানে আমি কিন্তু প্রোগ্রামিং ভাষা বিষয়ে অলরেডি আলোচনা করছি, তোমরা সেগুলো ফলো করতে পারো। সেগুলো আমি কিন্তু টাইম টু টাইম আপডেট করছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের এতগুলো ক্লাস হচ্ছে, এগুলি কোথায় আছে আমাদের ওয়েবসাইটে? ওয়েবসাইট কিভাবে এটাকে ম্যানেজ করতেছে? ওয়েবসাইটের মধ্যে একটা ডেটাবেস আছে, ওই ডেটাবেসে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড, লিঙ্ক সবকিছু আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা ক্লাস আইডি, প্রত্যেকটা সেকশন আইডি এইভাবে করে রেকর্ড করে দেওয়া আছে। এই জন্য আমরা ব্যবহার করছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে বলা হয় DBMS। তো ডেটাবেস ম্যানেজমেন্ট খালি কি ক্লাস নাকি, আরো অনেক কিছু। তোমাদের যে রোল নাম্বারগুলো, তোমাদের পরীক্ষার রেজাল্ট, এভরিথিং ইজ রেকর্ডেড দেয়ার, ঠিক আছে? এটা কোনোটা ম্যানেজ হচ্ছে আমাদের কলেজে, কোনোটা ম্যানেজ হচ্ছে কুমিল্লা বোর্ডে, কোনোটা ম্যানেজ হচ্ছে ঢাকা বোর্ডে, কোনোটা ম্যানেজ হচ্ছে বুয়েটে। Everything is connected, interconnected via internet and managed by database management system. You are part of it. তুমি এটা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তুমি এর সাথে জড়িত আছো। তুমি নিজে হয়তো এন্ট্রি দিচ্ছ না, তোমার হয়তো কেউ একজন এন্ট্রি দিচ্ছে, বাট ইটস বিং ডান। ওকে, সো তুমি যেহেতু এই সিস্টেমের অন্তর্ভুক্ত, তোমাকে ওই সিস্টেমটা বুঝতে হবে, কারণ তুমি তোমার লাইফে বিভিন্ন জায়গায় যখন যাবে তখন কিভাবে সেখানে কম্পিউটার সিস্টেম কাজ করছে, ডাটাগুলো রাখা হচ্ছে, এটা বোঝার জন্য তোমাকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে নলেজ নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা তিনটি আছে
তিনটি অধ্যায়, লাস্ট যে তিনটি অধ্যায়, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড HTML, তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই তিনটি হচ্ছে ক্যারিয়ার মুভিং চ্যাপ্টার। অর্থাৎ তোমার ক্যারিয়ার তুমি তিনটা যে কোনো দিকে ধাবিত করতে পারো, তুমি যে সাবজেক্টেই পড়ো না কেন, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট ইউ থিঙ্ক অ্যান্ড ডু। তুমি যদি চিন্তা করো যে তুমি করবে, তাহলে তুমি করতে পারবে। অ্যান্ড দেয়ার আর ভেরিয়াস ওয়েজ টু ডু ইজিলি। ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, আমরা টিচাররা আছি, বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে, ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড লার্ন ইউরসেলফ। অবশ্যই তোমাকেই শিখতে হবে, আমরা কিন্তু তোমাদেরকে গিলে দিতে পারবো না, আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমাদের কাছে সহজ করে দিব, কিন্তু গিলাটা অর্থাৎ অনুধাবন করাটা তোমাকেই করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, অনেক আলোচনা হলো, আমি চেয়েছিলাম আসলে খুব সংক্ষেপ আলোচনা করতে। ফাইনালি একটা জিনিস বলে নিই, আউটসোর্সিং। এটা আমাদের সিলেবাসের প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত। আমি এটা একটু আলাদা করে বুঝেছি এই কারণে যে why we are learning ICT in this level of our study. আমরা ICT কেন করছি এই লেভেলে, এবং এই যে why programming language, why we have to learn HTML and other things. কেন আমরা এগুলি শিখবো? Because আউটসোর্সিং। তোমরা খুব ভালো করে জানো, করোনায় অনেকের অনেক চাকরি বন্ধ হয়ে গেছে, কিছু করতে পারছে না, কিন্তু পরে অবশেষে ঠিকই যারা একটু নলেজ বেস ভালো আছে তারা এই জিনিসটাতে চলে এসেছে। কারণ এখন আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমি গত বছর আমার স্টুডেন্টদেরকে বলেছিলাম যে দেখো, একসময় আমাদেরকে ক্লাস অনলাইনে নিয়ে নিতে হবে। সো নাও ইটস অলরেডি হ্যাপেনিং। আমরা ক্লাস অনলাইনে নিচ্ছি। শিক্ষামন্ত্রী নিজে কিন্তু খুবই চিন্তায় আছেন যে কিভাবে পরীক্ষাটা নেবেন, সেটাও এক সময় চলে আসবে অনলাইনে, আর সবকিছু অনলাইন বেসড হয়ে যাবে। হাউএভার, আমরা মনে করি যে নর্মাল যে বিষয়টা সেটা থাকলে অনেক ভালো। আসলে ওরাল বা জেনারেলি আমরা যে একে অপরের সাথে কমিউনিকেশন করি, এটা হচ্ছে বেস্ট কিছু নয়। ফোন দিয়ে কমিউনিকেশন করা আসলে আমার কাছে যান্ত্রিকই মনে হয়, মনুষ্যত্বটা অনেকটা কম লাগে। যাই হোক, সেটা তোমাদের বিষয়, তোমরা কিভাবে বুঝে নিবে। তো আউটসোর্সিং বিষয়টা একটু হালকা বলে দিচ্ছি। যেমন আমি এখানে বসে ইউএসএ একজন ওয়েবসাইট করে দিচ্ছি, আমার ইংল্যান্ডে একজন ওয়েবসাইট করে দিচ্ছি, জার্মানিতে একজন ওয়েবসাইট করে দিচ্ছি, বিভিন্ন দেশের ওয়েবসাইট করে দিচ্ছি। আমার কাজের সোর্সটা হচ্ছে বাইরে, আমি আমার বাংলাদেশে বসে শুরু করছি। এটাই হচ্ছে আউটসোর্সিং। এর মাধ্যমে আমি আর্ন করতে পারি এবং আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি। একজন শিক্ষকের যে নর্মাল স্যালারি, ইট ডাজন্ট সাপোর্ট এভরিথিং ইন ইউর লাইফ, in a teacher's life or in general, because আমাদের বাংলাদেশে আসলে বিভিন্ন লেভেলের স্যালারিগুলি খুবই কম, যার কারণে আসলে এগুলি নিয়ে আসলে তোমাদের সাথে সামনাসামনি আরো অনেক আলোচনা করা যাবে। এগুলি নিয়ে এত বেশি অনলাইনে বলার কিছুই নেই। তা আমরা মনে করি যে আস্তে আস্তে সবকিছুর উন্নতি হবে, সবাই সবকিছু বুঝে নিবে, সবাই সবার বিষয়ে জানবে, শিখবে, অনুধাবন করতে পারবে ইনশাল্লাহ। তো এই নিয়ে আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। তো শেষ করার আগে আমি বলে যাচ্ছি, এটি হচ্ছে আমার জুম পার্সোনাল আইডি। আমি সামনে জুমে ক্লাস নিব, তোমাদেরকে আমাদের ফেসবুক পেজে যে জুমে ক্লাস নিব সেদিন আমি পোস্ট দিয়ে দিব যে আজকে এতটার সময় জুমে ক্লাস হবে। আর যদি সেই ফ্যাসিলিটিস না পাই, তাহলে আমরা এভাবে রেকর্ড করে ক্লাস দিয়ে দিব। তোমরা যাতে আজীবন এই ক্লাসগুলো ডাউনলোড করে দেখতে পারো, পড়তে পারো, এবং যে কোনো বিষয়ে জানতে হলে আইসিটি সম্পর্কে, তাহলে আমার এই পোস্টের নিচে কমেন্ট করবে। আমার পার্সোনাল আইডি শাইমা আরাফাত রকি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। সেখানে তোমরা আমাকে মেসেজ দিতে পারো। আই উইল ট্রাই এনি টাইম টু অ্যান্সার এনি অফ ইউর কোশ্চেন। তবে অবশ্যই অফিসিয়াল সব কোশ্চেনের অ্যান্সার আমি হয়তো দিতে পারবো না। আই ক্যান ডু ভেরি ওয়েল ইন মাই ওন সাবজেক্ট, বাট নট দি হোল কলেজ। But I will try to explain everything to you and your fellow students about every class. So now, aske ekhan porjontoi. Thank you everyone for joining this class, and God bless. May Allah bless us all with a general and healthy world
and a corona free world inshallah. Allah Hafiz. Assalamu alaikum.